নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ 25,752 জন শিক্ষক এবং অশিক্ষকদের চাকরি বাতিল করেছেন। তারপর মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে যারা যোগ্য বলে মনে হয়েছে সুপ্রিম কোর্টের, সেই সমস্ত শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, ক্লাস নিতে পারবেন, বেতন পাবেন। কিন্তু 31শে ডিসেম্বরই হচ্ছে তাদের চাকরির শেষ দিন। 31শে মের মধ্যে রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি দিতে হবে নতুন নিয়োগের জন্য, এবং সেই নতুন নিয়োগে সবাই বসতে পারবেন। যারা এখন স্কুলে পড়াচ্ছেন, যারা অযোগ্য নন বলে মনে হয়েছে সুপ্রিম কোর্টে, তাদেরকেও বসার সুযোগ দেওয়া হবে, প্রয়োজনে এজ রিল্যাক্সেশন করা হবে। কিন্তু এই কদিন যে তারা চাকরি করলেন তার জন্য কোনো বাড়তি সুবিধা পাবেন না। কিন্তু অশিক্ষক কর্মচারীদের জন্য, মানে গ্রুপ সি গ্রুপ ডির জন্য সুপ্রিম কোর্ট কোনো রকম রিলিফের ব্যাপারটা নাকচ করে দিয়েছে, কোনো রকম রিলিফ দেয়নি। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির কর্মচারীরা তারা স্কুলে যেতে পারবেন না। দেখুন, গ্রুপ সি গ্রুপ ডির কর্মচারীরা শুধু টিফিনের সময় ঘন্টা বাজান, ক্লাস শেষ হলে ঘন্টা বাজান, তা তো নয়। ধরুন কন্যাশ্রীর তালিকা তৈরি থেকে শুরু করে অনেক কিছু কাজ তাদের থাকে। এখন সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে সব থেকে বেশি গন্ডগোল হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে। কোথাও সেই বেআইনি নিয়োগ হয়তো মোট নিয়োগের 50% ছাড়িয়ে গেছে। এখন কতজন যোগ্য কতজন অযোগ্য এটা কিন্তু এসএসসি স্পষ্ট করে বলতে পারছে না, এবং তারা কোনো সেগ্রিগেটেড তালিকাও প্রকাশ করছে না। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা দাবি করছেন, যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন, তারা বলছেন এটা ভীষণ জরুরি। সেই রাস্তায় না হেঁটে মাননীয় মুখ্যমন্ত্রী কি করলেন? মুখ্য সচিব এর সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য চাকরিহারারা একটা বৈঠক করেছিলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে মুখ্য সচিবকে ধরেছিলেন, এবং যা হয় ফোনের লাউড স্পিকার অন করে ওই যারা ওনার সঙ্গে বৈঠক করতে গেছিলেন যোগ্য চাকরিহারারা, তাদেরকে তিনি একটা অফার দেন যে গ্রুপ সি 25,000, গ্রুপ ডি 20,000 টাকা পাবে যতক্ষণ না পর্যন্ত রিভিউ পিটিশন নিষ্পত্তি হচ্ছে। প্রশ্ন এখানে অনেকগুলো। হঠাৎ করে এইভাবে চাকরি চলে যাওয়ায় তারা পথে বসেছেন, অনস্বীকার্য। কিন্তু এর দায় তো রাজ্য সরকারের। যেভাবে 17 রকম দুর্নীতি করে নিয়োগ করা হয়েছে, এখন তো শাক দিয়ে মাছ টাকলে চলবে না। উনি বলছেন যে ডানলপ কারখানা বন্ধ হয়ে যায়, বন্ধ কারখানার শ্রমিকদের শ্রম মন্ত্রক 10,000 টাকা করে ভাতা দিত। এবারও এই ভাতাটা দেবে হচ্ছে শ্রম মন্ত্রক। আচ্ছা, এরা কি কাজ করবে? এরা তো স্কুলে যেতে পারবে না। স্কুলে না গিয়ে যোগ্য অযোগ্য নির্বিশেষে গ্রুপ সির জন্য 25 এবং গ্রুপ ডির জন্য 20,000 টাকা ভাতা দেওয়া হবে। কিসের জন্য এই ভাতাটা? প্রশ্ন এটাই। তাহলে অযোগ্যরাও ভাতা পাবেন যোগ্যদের পাশাপাশি, এবং সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। মানে আমার আপনার করের টাকায় অযোগ্যদের ভাতা দেওয়া হবে। আর যোগ্যরা চাকরিহারা হয়েছেন একদম রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের অপদার্থতা এবং দুর্নীতির জন্য। এটা বাস্তব। রিভিউ পিটিশনের গল্প শোনানো হচ্ছে। রিভিউ পিটিশনের সাফল্যের হার 1% কম। বড় বড় আইনজীবীরাও জানেন। অভিষেক মনু সিংভি তো বলেছেন সংবাদ মাধ্যমকে যে রিভিউ পিটিশন করতে পারে, কিন্তু রিলিফ মেলার পরিসরটা খুব সংকীর্ণ। আর কি বলবেন তিনি? বলে দিয়েছেন ওসব করে কোনো লাভ হবে না। কিন্তু সেই গাজরটা ঝোলানো হচ্ছে শিক্ষক অশিক্ষক সবার সামনে। আর যোগ্যদের উনি ভাতাজীবী করে দিচ্ছেন। প্রথম কথা, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে কতটা আর্থিক দায়িত্ব রাজ্য সরকারের কাঁধে চাপবে তার কোনো কি ক্যালকুলেশন করা হয়েছে? তার জন্য একটা মন্ত্রিসভার বৈঠক ডাকতে হয়, বৈঠক ডেকে এটাকে অ্যাপ্রুভ করাতে হয়। আমার আপনার করের টাকা দিয়ে অযোগ্য যারা চুরি করে চাকরি পেয়েছেন তাদের ভাতা দেওয়া হবে।
হঠাৎ একজনের ইচ্ছা হলো তিনি যা খুশি করবেন, বলা হচ্ছে উনি মানবিক মুখ্যমন্ত্রী। আরে মানবিক মুখ্যমন্ত্রী হলে এই ক্যাচালটা হতো? নিয়োগটা কি এভাবে দুর্নীতিতে হতো? 17 রকম দুর্নীতি করেছে, পরিষ্কার গন্ধ বেরোচ্ছে। তার জন্যই তো সুপ্রিম কোর্ট পুরোটা বাতিল করেছে। এর দায় তো রাজ্য সরকারের। এখন শাক দিয়ে মাছ ঢাকছেন, মানবিক হতে চেষ্টা করছেন। মানবিক হওয়ার জন্য অযোগ্যদেরও আপনি ভাতা দেবেন। কাদের টাকায় দেবেন? রাজ্যবাসীর করের টাকায় ভাতা দেবেন। বাহ! আমি জানি না যে আইনজীবীরা এই সমস্ত বিষয় নিয়ে আদালতে সওয়াল করছেন তারা বিষয়টাকে কিভাবে দেখবেন। যোগ্য চাকরিওয়ালারা বলেছেন না, আমরা ভাতা চাই না, আমাদের সম্মান এবং চাকরি ফেরত চাই। ন্যায্য দাবি। যারা যোগ্য তারা তো দোষ করেননি, তাদের দোষটা কি? অনেকে অপরাধ করেছেন, তারা বলি হয়ে গেছেন। আর এখন রাজ্য সরকার, সর্বাধিনায়িকা শিক্ষা দপ্তর নানা রকম আবল তাবল বলে মানুষকে বিভ্রান্ত করছেন। এই ভাতা দেওয়ার বিষয়টাই সরকারের একেবারে মচ্চা গল্প। কিছু হলেই কিছু টাকার প্রলোভন দেখালো, আর তারপরে সরকারের ইকোসিস্টেম বলতে শুরু করবে দেখো কি মানবিক সরকার। মানুষ দুর্দশায় পড়েছে, সরকার দাঁড়িয়ে চলে। দুর্দশায় পড়েছে তো সরকারের অপদার্থতা এবং দুর্নীতির জন্য। যোগ্য তালিকা প্রকাশ করতে পারছে না, তারপরে বড় বড় কথা, এবং সবাইকে ভাতা দেবেন। যোগ্য অযোগ্য নির্বিশেষে সবাই সরকারি কোষাগার থেকে মাসিক ভাতা পাবেন। আমার আপনার করের টাকায় যারা চুরি করে চাকরি পেয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কোর্টের নির্দেশে যাদের চাকরি চলে গেছে, তাদেরকে ভাতা দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ যদি মানত তাহলে এই 25,752 জনকে সরকার বলতো যে আদালতের নির্দেশে তোমাদের চাকরি গেছে। তারপর মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে নট সো টেন্টেড হিসাবে যারা আছেন তাদেরকে চিঠি দিয়ে বলা উচিত ছিল যে সুপ্রিম কোর্টের পরিবর্তিত নির্দেশে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা চাকরি করতে পারবেন, এবং তার যে কন্ডিশন, এবং যারা অযোগ্য তাদেরকে টাকা ফেরতের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বেতন বাবদ। সেই টাকা উদ্ধার করার কি পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার? কোনো পদক্ষেপ তো শুনতে পাচ্ছি না। সুপ্রিম কোর্টের নির্দেশ নাকি সরকার মানে, এই মানাচ্ছিরি, এবং তারপরেও যোগ্য অযোগ্য বিচার না করে অযোগ্য শিক্ষাকর্মীদেরও যোগ্যদের পাশাপাশি মাসিক ভাতা দেওয়া হবে আমার আপনার করের টাকায়। মাৎসর ন্যায় ছাড়া এটাকে কি বলবো? সরকার ভাব করে তারাই মানবিক, আর পশ্চিমবঙ্গের কোনো মানুষ মানবিক নয়। আইনজীবীদের চেম্বার ঘেরাও করা হচ্ছে। আরে আইনজীবীরা পেশাদার, তারা তো মক্কেলের হয়ে মামলা লড়েছেন। তো সুপ্রিম কোর্ট সবকিছু খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছেন, তা আইনজীবীদের ঘাড়ে দোষটা চাপিয়ে তাদেরকে হেনস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে কেন? যে তারা চাকরি খেয়েছে। মানুষের এগুলো ভাবার সময় আছে। এই আবহে জগন্নাথ ধামের উদ্বোধন তো অক্ষয় তৃতীয়ার দিন হবে। বিরোধী দলনেতাও আমন্ত্রণ পত্র পেয়েছেন, এবং আমন্ত্রণ পত্র পেয়ে বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব, হিডকোর ভাইস চেয়ারম্যান ডক্টর হরিকৃষ্ণ দ্বিবেদীকে উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন করেছেন, 5টি প্রশ্ন, এবং বলেছেন যে প্রশ্নগুলো তুলেছেন তিনি সেগুলো খুব গুরুতর। তিনি আশা করেন এই প্রশ্নের উত্তর তাকে দেওয়া হবে। প্রথম কথা, শুভেন্দুবাবু বলেছেন যে টেন্ডার নথি অনুযায়ী দীঘায় জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হয়েছে, অথচ আমন্ত্রণ পত্রে বলা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের কথা। তাহলে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন হচ্ছে নাকি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে? শুভেন্দু বলেছেন বিভ্রান্তি দূর করতে হবে। দ্বিতীয়ত, হিডকোর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাহলে এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র বা মন্দিরের রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা, দেখভালের দায়িত্বে থাকবে। হিডকোই কি সবকিছু ম্যানেজ করবে?
Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. হিটকোর বর্তমান চেয়ারম্যানকে আমরা জানি ববি হাকিম নেই, কিন্তু ওয়েবসাইটে ফিরাদ হাকিমের নামই রয়েছে। যদি ফিরাদ হাকিমকে সরানো না হয়ে থাকে, মানে হিটকোর ওয়েবসাইটে এখনো তিনি চেয়ারম্যান হিসাবে আছেন, তাহলে এই প্রকল্পে তার কি ভূমিকা? কেন আমন্ত্রণ পত্রে তার নাম নেই? ভাইস চেয়ারম্যান কেন আমন্ত্রণ জানিয়েছেন? শুভেন্দু আরো জানতে চেয়েছেন, দেখুন মন্দিরে তো ভক্তরা দান দেবে, দান করবে, জগন্নাথ দেবের উদ্দেশ্যে দান করবে, সেই দান কার হেফাজতে থাকবে? শুভেন্দু বলেছেন যে সরকার নিয়ন্ত্রিত একটি সংস্কৃতি কেন্দ্র, এই দানের অঙ্ক মন্দিরের সম্পত্তি নাকি হিটকোর আয়? ক্লারিফিকেশন চেয়েছেন, অযৌক্তিক তো নয়। নিয়োগ সংক্রান্ত প্রশ্ন তো উঠবেই। এই নিয়োগগুলো কে করবে এই জগন্নাথ সংস্কৃতি কেন্দ্রে? এখানে কি ধর্মীয়ভাবে যারা হিন্দু নয়, ভিন্ন ধর্মাবলম্বী এমন ব্যক্তিদেরকে নিয়োগ করা হবে? যেহেতু পাবলিক সেক্টর কোম্পানি এটা নিয়ন্ত্রণ করছে, তাদের নিয়োগে তো কোনো ধর্মীয় ভাগাভাগি করা যায় না, এটাই তো নিয়ম। এটাই শুভেন্দু জানতে চেয়েছে, যারা ওখানে রক্ষণাবেক্ষণ সহ নানাবিধ দায়িত্ব সামলাবেন তাদের কে নিয়োগ করবে, কিভাবে নিয়োগ হবে, শুধু কি হিন্দুরাই নিয়োগ পাবেন? দেখুন পুরীর মন্দিরে হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীরা প্রবেশ করতে পারে না, এবং বলা হচ্ছে জগন্নাথ মন্দিরের আদলে এটা নির্মিত হচ্ছে। তাহলে কি এই মন্দিরেও হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীরা প্রবেশ করতে পারবে না? ক্লারিফিকেশন চেয়েছেন। অর্থাৎ বিষয়টাকে স্পষ্ট করতে হবে। আসলে 2024-এর 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ ধামের পরিকল্পনা 2018 সালে করেছেন, তখন শুভেন্দু তার মন্ত্রিসভার সদস্য ছিলেন। কোভিডের জন্য 2 বছরের মধ্যে হয়নি। ওনার ইচ্ছা ছিল 2021-এর বিধানসভা নির্বাচন আগে করতে, সেটা তিনি করছেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে। খুব ধুমধাম করে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে, মুখ্যমন্ত্রী থাকবেন, একটা রুটি রুজির সংস্থান হবে, মন্দির হলে ভক্ত সমাগম হবে, স্থানীয় অর্থনীতি উপকৃত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনুষ্ঠানটা কি, জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন না জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার উদ্বোধন? এইটা নিয়ে একটা কনফিউশন আছে বলে শুভেন্দু দাবি করেছেন, এবং সেই জন্য তিনি হরিকৃষ্ণ দ্বিবেদী, যিনি পদাধিকার বলে হিটকোর ভাইস চেয়ারম্যান, তার কাছে উত্তরগুলো চেয়েছেন। প্রশ্নগুলো আমার মনে হচ্ছে সঙ্গত প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিলেই আমাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হবে একদম। অনেকে বলছেন বিজেপির জয় শ্রীরামের কাউন্টার করতেই কি তৃণমূলের জয় জগন্নাথ স্লোগান? দেখুন জগন্নাথ দেব আমারও আরাধ্য, আপনাদের অনেকেরই আরাধ্য, উনি লিভিং গড। প্রভু জগন্নাথকে ভোটের ময়দানে টেনে আনার এই উদ্যোগকে আমি কখনো সমর্থন করব না। প্রভু জগন্নাথ আমাদের সবার অন্তরের অন্তরতম স্থলে বিরাজ করেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।